মাম্মা, সবাল পাপা আছে, কিন্তু তাজওয়াদেল পাপা কোথায়? মায়ের কাঁধে মাথা রেখে নিষ্পাপ স্বরে প্রশ্নটা করে তাজওয়াদ। শিশুসুলভ উচ্চারণে বলা কথাটা যেন বর্জ্যপাত হয়ে আছড়ে পড়ে কেবিনের নীরবতায়। মুহূর্তেই সময় থমকে যায়। পূর্ণতার শ্বাস আটকে আসে। তার আঙুলগুলো অনিচ্ছায় শক্ত হয়ে জড়িয়ে ধরে সন্তানের জামার কোনা। কেবিনে উপস্থিত আরোয়া, টনি, নওশাদ, তারাও একে অপরের মুখের দিকে তাকায়। কেউ কিছু বলে না, অথচ না বলা কথার ভারে বাতাস ঘন হয়ে ওঠে, যেন দেয়ালগুলো প্রশ্নটার উত্তর খুঁজছে। শুধু যে তারা থমকে তা নয়, থমকে গিয়েছে আরো একজন, যে কিনা মাত্র প্রবেশ করতে নিয়েছিল তাজওয়াদের কেবিনে। ব্যক্তিটি হলো জাওয়াদ। তার বুকের ভেতরটা হঠাৎ করে শূন্য হয়ে যায়। খুব সূক্ষ্ম, খুব ধারালো এক ব্যথা ধীরে ধীরে ছড়িয়ে পড়ে সারা অস্তিত্বে। এতদিনে দমিয়ে রাখা অনুভূতিগুলো যেন একসাথে গলা টিপে ধরে থাকে। নিজের সন্তানের মুখে নিজের অস্তিত্বের অভাব শুনে একজন পুরুষের ভেতরটা কেমন ভেঙে যায়। তার কোনো ভাষা নেই। পৃথিবীর সব পরিচয় নিয়েও যদি সন্তানের সামনে বাবা পরিচয়টা দিতে না পারে, তবে সে কেমন বাবা? দরজার আড়ালে দাঁড়িয়ে যাওয়া তো অনুভব করে সে আছে, অথচ নেই। সে জীবিত, অথচ সন্তানের জীবনও অদৃশ্য। তার চোখের কোণে জমে ওঠা আর্দ্রতা সে দ্রুত সামলে নেয়, কারণ এই মুহূর্তে কাদার অধিকারও যেন তার নেই। শুধু বুকের গভীরে নিঃশব্দে প্রতিধ্বনিত হতে থাকে একটাই শব্দ, পাপা। কিন্তু সেই ডাকে সাড়া দেওয়ার অধিকার থেকেও সে বঞ্চিত। সে ছুটে গিয়ে তাজওয়াদকে নিজের বক্ষের মাঝে নিয়ে পিতার অধিকার সহিত বলতে পারছে না, এই তো সোনা, আমি তোমার পাপা। তাজওয়াদের পাপা তার কাছেই আছে। বুকের ব্যথাটি ক্রমশই জাওয়াতকে কাবু করে ফেলতে থাকে মানসিকভাবে। সে তার বাড়িয়ে দেওয়া পাখানা পিছিয়ে আনে এবং একসময় নিঃশব্দেই সেখান থেকে প্রস্থান করে। সন্ধ্যায় পূর্ণতা হসপিটালে এসে দেখে তাজওয়াদ হাপুস নয়নে কাঁদছে। আরো বহু চেষ্টা করেও তার কান্না থামাতে পারছে না। ছেলেকে এমন ভাবে কাঁদতে দেখে পূর্ণতা বেশ ঘাবড়ে যায়। দ্রুত তাকে নিজের কাছে টেনে নিয়ে মাতৃ স্নেহে আগলে নেয়। কত শত সান্ত্বনা, কৌতুক, গল্প শুনিয়ে তাজওয়াদের কান্না থামাতে পারল, তার মন ভালো করতে পারেনি এখনো। ছেলেটা সেই যে মুখটা বেজার করে রেখেছে তো রেখেছে, নিজের লাল টমেটোর মতো আদুরে মুখটায় পূর্ণ তার মাতৃমনে শান্তির বাতাস বইয়ে দেওয়া হাসি ফুটিয়ে তোলেনি। পূর্ণতা সহ সবাই অনেক চেষ্টা করেও তাকে হাসাতে পারেনি। আরোয়াকে তাজওয়াদের কান্নার কারণ জিজ্ঞেস করা হলে সে জানায়, ঘুম থেকে ওঠার পর তাজওয়াদ কান্নাকাটি করেনি পূর্ণতাকে না দেখে। বিকালে একটু ফ্রুটস খেয়ে তাজওয়াদ বায়না ধরে সে একটু কেবিনের বাহিরে গিয়ে হাঁটাহাঁটি করবে। কেবিনের ভেতরে তার আর ভালো লাগছে না। আরোয়া বেশ কয়েকবার মানা করার পরও যখন দেখে তাজওয়াদ শুনছে না, তখন না পারতে আরোয়া তাকে কেবিনের বাহিরে সামনের করিডোরে হাঁটতে নিয়ে যায়। সেখানে গিয়ে তাদের থেকে একটু দূরে দেখতে পায় একটা অসুস্থ বাচ্চাকে ইঞ্জেকশন দেওয়ার সময় সে অনেক কান্না করছিল। তখন বাচ্চাটির বাবা তাকে বুকের সাথে জড়িয়ে ধরে বিভিন্ন গল্প শোনাতে থাকে। গল্প শোনার এক ফাঁকে ডাক্তার বাচ্চাটিকে ইঞ্জেকশন দিয়ে দেয়, যা কিনা বাচ্চাটি টেরও পায়নি। ইঞ্জেকশন দেওয়া শেষে বাচ্চাটির বাবা বাচ্চাটিকে কোলে করে তাদের সামনে দিয়ে চলে যায়। তাদের যাওয়ার সময় তাজওয়াদ শুনতে পায় বাচ্চাটি তার বাবার গালে একটা হামি দিয়ে বলছে, ইউ আর দ্য বেস্ট পাপা ইন দ্য ওয়ার্ল্ড। আই লাভ ইউ বাবা। কথাটি ছোট তাজওয়াদের মস্তিষ্কে গেঁথে যায়। কানাডাতেও সে অনেক বাচ্চাকে দেখেছে তাদের পাপাদের সাথে খেলতে। সবার পাপা আছে, তাহলে তাজওয়াদের পাপা কই? প্রশ্নটি তার ছোট মস্তিষ্ক একা একাই আবিষ্কার করে ফেলে। পুরো ঘটনা বুঝতে পেরে সকলের মন খারাপ হয়ে যায়। পূর্ণতার ছেলের প্রশ্ন শুনে সেই যে নিচের দিকে তাকিয়ে আছে, একবারের জন্য আর মাথা তোলেনি। কিছুক্ষণ পর তাজওয়াদ একা একাই মায়ের বুকে ঘুমিয়ে পড়লে পূর্ণতা সকলকে বলে, তোমরা সবাই বাসায় চলে যাও, আমি একটু রেস্ট নিব। ক্লান্ত আমি ভীষণ। কেউ আর কথা বাড়ায় না। পূর্ণতার কথা মতো নিঃশব্দে তারা প্রস্থান নেয়। নওশাদ, টনি ও আরোয়া কেবিন থেকে বের হই জাওয়াতকে ওয়েটিং চেয়ারগুলোর একটিতে বসে থাকতে দেখে।
টনি জাওয়াদের কাছে এগিয়ে এসে জিজ্ঞেস করে, জাওয়াদ স্যার, বাসায় যাবেন না? জাওয়াদ বেশ কিছুক্ষণ থম মেরে বসে থাকে। টনির প্রশ্নের উত্তর দেয় না। তারপর হঠাৎই বসা থেকে উঠে দাঁড়িয়ে হাঁটতে শুরু করে। নওশাদ তার এমন কাজে ভ্রু কুঁচকে তাকিয়ে থাকে। জাওয়াদ ছোট ছোট কদম ফেলে তাদের চোখের আড়াল হতেই নওশাদ বিড়বিড় করে বলে, ভণ্ড কোথাকার! কোথায় বউয়ের পা ধরে বসে থাকবি না তার মান ভাঙানোর জন্য? তা না করে শালা ভণ্ডামি লাগিয়েছে। না, আমাকে কিছু একটা করতে হবে। আরো টনি একই বিল্ডিং এ থাকে। পূর্ণতাদের অফিসে কর্মচারীদের জন্য থাকার জায়গা দেওয়া হয়, কিন্তু মাস শেষে বাসা ভাড়ার জন্য কিছু টাকা রাখা হয়। এতে যাদের ভালো লাগে তারা থাকে, যাদের ভালো লাগে না তারা অন্যত্র বাসা ভাড়া নিয়ে থাকে। গত কয়েকদিনে দৌড়াদৌড়িতে টনিও আরোয়া দুজনেই প্রচন্ড ক্লান্ত। যে যার ফ্ল্যাটে চলে যায়। টনি ফ্রেশ হয়ে ক্লান্ত ভঙ্গিতে চেয়ারে বসে বসে ভাবতে থাকে কি রান্না করা যায়। তার এত ক্লান্ত লাগছে যে রান্নাঘরে অবধি যেতে মন চাচ্ছে না। টেবিলে মাথা এলিয়ে দিয়ে আনমনেই বলে, ইস, একটা বউ থাকলে কত ভালোই না হতো। সুন্দর করে রান্না বান্না করে আমার জন্য খাবার নিয়ে অপেক্ষা করত। ইয়া আল্লাহ, হয় একটা বউ জুটিয়ে দাও কপালে, না হয় আপাততের জন্য কিছু খাবারের ব্যবস্থা করে দাও। শরীর আর সায় দিচ্ছে না মাবুদ। আল্লাহ তাআলা তার বান্দাদের একটু বেশি ভালোবাসেন বোধহয়, তাই তো। টনি তার কাছে আরজি পেশ করতে দেরি, কিন্তু তার আরজি কবুল হতে দেরি হয়নি। হঠাৎই কলিং বেলের আওয়াজ শুনে টনি টেবিল থেকে মাথা ওঠায়। অলস পায়ে হেঁটে গিয়ে দরজা খুলে সামনে আরোয়াকে দাঁড়িয়ে থাকতে দেখে খানিক অবাকই হয় বটে। আরোয়ার হাতে একটা ট্রে দেখে আরো বেশি অবাক হয়। সে নিজের মনের কৌতূহল দমিয়ে রাখতে না পেরে তাকে প্রশ্নই করে বসে, তোমার হাতে কি এগুলো আরোয়া? আরোয়া ট্রেটা টনির দিকে বাড়িয়ে দিয়ে স্মিত হেসে বলে, খাবার এনেছিলাম ভাইয়া। আজ সারাদিন হসপিটাল আর ম্যামের পেছন ছুটতে ছুটতে নিশ্চয়ই আপনি ভীষণ ক্লান্ত। আমার রুমমেট আমার জন্য রান্না করে রেখেছিল, তাই ভাবলাম আপনার জন্য নিয়ে আসি। ক্লান্ত শরীর নিয়ে আপনার রান্নার প্রয়োজন নেই আর। আরোয়ার কথা শুনে টনি যেমন অবাক হয়েছে, তেমনি খুশিতে তার মনটা নেচে ওঠে। সেই সাথে সে বেশ ইমোশনাল হয়ে যায়। তার লাইফে তাকে নিয়ে ভাবার মানুষের সংখ্যা একদমই কম, নেই বললেই চলে। পূর্ণতা তাকে ঝাড়ির উপর রাখলো, কম স্নেহ করে না বড় বোনের মতো। পূর্ণতার পর আজ এ আরোয়া তাকে নিয়ে ভাবলো। টনি মনে মনে নিজেকে বলে, কে বললো তোর কেউ নেই টনি? এই তো তোর কথা ভাবার জন্য উপরওয়ালা তোকে দুটো বোন দিয়েছে। তারা তোর রক্তের কেউ না হলেও তাদের সাথে তোর আত্মার সম্পর্ক রয়েছে। কি হলো ভাইয়া, ধরুন ট্রেটা। টনি হাত বাড়িয়ে ট্রেটা নেয়। তারপর মুচকি হেসে বলে, শুধু শুধু কষ্ট করলে। ভাত আর ডিম ভাজা করতে কতক্ষণই লাগতো। আমি ঠিক করে নিতে পারতাম। পারতেন তো, সেটা আমি জানি, কিন্তু আমার তো বোন হিসেবে একটা দায়িত্ব রয়েছে না ভাইয়ের খেয়াল রাখার। আর কষ্ট কিসের? আমার জন্য তো রান্না করে রেখেছে আরেকজন। টনি আর কথা বাড়ায় না। আরোয়া তাকে শুভ রাত্রি জানিয়ে নিজের ফ্ল্যাটে চলে যায়। টনি দরজা বন্ধ করে এসে খেতে বসে। খাওয়া দাওয়া শেষ করে নোংরা প্লেটগুলো ধুয়ে শুয়ে পড়ে। সে যখন শুয়ে শুয়ে অফিসের মেলগুলো চেক করছিল, তখনই তার ফোনে কল আসে। কলদাতা আর কেউ নয়, সে অজ্ঞাত ব্যক্তিটি। মাঝে 3 দিন এই অজ্ঞাত ব্যক্তির কোনো খোঁজ খবর না থাকায় টনির মাথা থেকে প্রায় বেরই হয়ে গিয়েছিল তার কথা। কিন্তু আজ আবার কল করায় তার কপালে কয়েকটা ভাঁজ পড়ে। টনি কলটা রিসিভ করলে অপর পাশের ব্যক্তিটি সালাম দেয়। টনিও সালামের জবাব নিয়ে টুকটাক কুশল বিনিময় করার পরই টনি জিজ্ঞেস করে, কি ব্যাপার মিস্টার অর মিস স্ট্রেঞ্জার? গত 3 দিন আপনি ফোন দিলেন না যে? অপর পাশের ব্যক্তিটি তাৎক্ষণিকভাবে টনির প্রশ্নের উত্তর দেয় না। সে একটু রয়ে শুয়ে জবাব দেয়, একটু কাজে বিজি ছিলাম তো, আর ভাবলাম ডেলি ডেলি আপনাকে কল দিয়ে বিরক্ত করাটা ঠিক না, তাই আর কি কল দেইনি। কেন, আপনি বুঝি আমাকে মিস করছিলেন? মিস করার মতো কেউ কি আপনি আমার? আর বিরক্তির বিষয় যে বললেন, এখন অনেক আনন্দ দিচ্ছেন বোধহয় কথা বলে, তাই না? বিরক্ত হচ্ছে নাকি? হওয়ার কি কথা না? এমন অজ্ঞাত ব্যক্তির সাথে দিনের পর দিন কথা বলতে কারই বা ভালো লাগবে? ইভেন আপনি ছেলে নাকি মেয়ে সেটাও বলেননি আজ পর্যন্ত আমায়। বাবা, এত জানার আগ্রহ আমাকে!
আমার তো কপাল খুলে গেল। ব্যক্তিটির কথা শুনে টনি সত্যি সত্যি বিরক্ত বোধ করে। হুট করে তার মাথায় একটা শয়তানি বুদ্ধি আসে। সে ব্যক্তিটিকে আচমকা বলে, আজ না তাজওয়াদ অনেক কাঁদছিল তার পিপির কাছে যাওয়ার জন্য। কি? তাজ সোনা আমার কাছে আসার জন্য কাঁদছিল? আগে বলেননি কেন? কথাটা শেষ করে জিনিয়া তার জিভে এক কামড় লাগায়। তারপর ঠাস করে কলটা কেটে দিয়ে বালিশে মুখ লুকিয়ে নেয়। কি একটা চরম ধরা খেলো বেচারি। নিজের উপর এখন তার প্রচন্ড রাগ হচ্ছে। অন্যদিকে টনি ফোনটা হাত থেকে রেখে উচ্চস্বরে হাসতে থাকে। তার লাস্ট কিছুদিন ধরে জিনিয়ার হাবভাবে সন্দেহ হচ্ছিল। তাজওয়াদের অ্যাক্সিডেন্টের পর এই অজ্ঞাত ব্যক্তির কল না আসায় তার সন্দেহ আরো তীব্রভাবে হতে থাকে। তাই তো আজ সে তাকে এমন ডজ দিল। টনি যদিও এতটা শিওর ছিল না জিনিয়ার বিষয়ে, কিন্তু কাকতালীয়ভাবে তার ভাবনাই সত্যি হয়ে গেল। বেশ কিছুক্ষণ পর টনি নিজের হাসি থামিয়ে ফোনটা আবারও তুলে নেয়। তারপর জিনিয়ার নাম্বারে একটা টেক্সট দেয়। সেখানে সে বলে, কাল আপনার ভার্সিটিতে আসছি, মিস লিলিপুট শেখ। আপনাকে সত্যি সত্যি মাথার উপরে তুলে আছাড় মারার জন্য। বি প্রিপেয়ার্ড। মেসেজ আসার টনে জিনিয়া বালিশ থেকে মুখ উঠিয়ে ফোনটা তুলে ইনবক্স চেক করলে টনির মেসেজটা দেখতে পায়। মেসেজটা দেখার পর সে ঘন ঘন ঢোক গিলতে থাকে। কেন জানি হুট করে তার ভয় লাগছে টনিকে। টনির মেসেজটা দেখার পর সে আনমনে ভেবেই নেয় কাল ভার্সিটিতে যাবে না। শুধু কাল কেন, আগামী 1 মাসও যাবে না ভার্সিটিতে। কিন্তু তখনই তার মনে পড়ে কাল তার একটা গুরুত্বপূর্ণ এক্সাম আছে। ওই কোর্সের টিচার তাদেরকে কড়াকড়িভাবে ওয়ার্নিংও দিয়ে বলেছে কাল যে এক্সাম না দিবে ফাইনালের সময় তার সমস্যা হবে। উফ, সব প্যারা একসাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে জিনিয়াকে। কাল গেলেও বাস খাবে, না গেলেও বাস খাবে। কি করবে সে বুঝতে পারছে না। আপাততের জন্য সব ভাবনা চিন্তা ভুলে সে ঘুমে মনোযোগ দেয়। কিন্তু তার অবাধ্য মন কালকের কথা ভেবেই ঘুম হারাম করে ফেলে। বাকিটা রাত শুধু এপাশ ওপাশ করতে করতেই জিনিয়া কাটায়। সকাল হতেই একটা মাত্র ব্রেড খেয়েই জিনিয়া ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে যায়। এক্সাম দিয়ে ফ্রেন্ডের সাথে কথা বলতে বলতে হল থেকে বের হয়ে আসে সে। বাসা থেকে আসার সময় ভেবে এসেছে সে আজ সামনের রাস্তা দিয়ে ভার্সিটি থেকে বের না হয়ে পেছনের রাস্তা দিয়ে বের হবে। এতে করে আজকের মতো টনিকে ফাঁকি দেওয়া যাবে। কেননা টনি তো তার জন্য সামনের রাস্তা অপেক্ষা করবে। তাই সে পেছনের রাস্তা বেছে নেয়। এসব ভেবেই সে নিজেকে অনেক বুদ্ধিমতী ভেবে নিজের কাজ চাপড়াতে থাকে। কিন্তু তার সকল প্ল্যানকে গুঁড়োবালি ছিটিয়ে দিয়ে টনি অপেক্ষারত দেখা যায় জিনিয়ার ভার্সিটির পেছনের রাস্তায়। টনি বাইকের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে চোখে সানগ্লাস লাগিয়ে একটা টেডি হাসি দিয়ে জিনিয়াকে হাই দেখায়। জিনিয়া টনিকে দেখে উল্টো পথ ধরতে নিলে টনি দৌড়ে এসে খপ করে তার হাত ধরে ফেলে। তারপর একটা বাঁকা হাসি দিয়ে বলে, আপনার ছোট ছোট পা দুটোকে একটু রহম দিন মিস লিলিপুট শেখ। আর কম বুদ্ধিসম্পন্ন মাথাটাকে কাজে লাগানো বন্ধ করুন, না হলে এই দুটো অকালেই কাজ করা বন্ধ করে দিবে। পরে আমার হবে যত জ্বালা। শেষের কথাটা টনি একদমই আস্তে বলে, যার কারণে জিনিয়া শুনতে পায় না। টনি জিনিয়াকে নিজের দিকে ঘুরিয়ে ভ্রু নাচিয়ে বলে, তো মিস স্ট্রেঞ্জার, অবশেষে আপনাকে ধরেই ফেললাম। জিনিয়া টনির দিকে না তাকিয়ে নিজের হাতটা তার থেকে ছাড়ানোর জন্য মোস্টামুষ্টি করতে থাকে, কিন্তু সে প্রতিবারই ব্যর্থ হয়। টনি জিনিয়ার হাত ধরে হ্যাঁচকা টান দিয়ে তাকে নিজের অনেকটা কাছে নিয়ে আসে। আচমকা টান পড়ায় জিনিয়া ভয় পেয়ে তার অপর হাত দিয়ে অজ্ঞাতবশত টনির শার্টের এক পাশ চেপে ধরে। এই পুরো ঘটনাটি দূর থেকে সিফাত ও তার সাঙ্গপাঙ্গরা দেখতে থাকে। মূলত তারা ভার্সিটির পেছনের বটগাছটায় তাদের আড্ডাখানা। আড্ডা দিতে দিতেই তাদের নজর পড়ে জিনিয়াদের উপর। টনিকে এমনভাবে জিনিয়ার হাত ধরে টানাটানি করতে দেখে সিফাত রেগে যায়। সে তার সাঙ্গপাঙ্গদের নিয়ে সেখানে হাজির হয় টনিকে মারবে বলে। সিফাত টনিদের কাছে এসে হুঙ্কার দিয়ে বলে, কি হচ্ছে এখানে এসব? এই ছেলে, তুমি ওকে ডিস্টার্ব করছো কেন?
সিফাতের কর্কশ গলার আওয়াজে টনির হুঁশ ফিরে, কিন্তু সে জিনিয়াকে ছাড়ে না, বরং জিনিয়ার ধরে রাখা হাতটা আরেকটু কোমল ও দৃঢ়ভাবে ধরে। তারপর সিফাতের দিকে তাকিয়ে বেহার মতো একটা হাসি দিয়ে বলে, গার্লফ্রেন্ড রাগ করেছে, তাই রাগ ভাঙাচ্ছি। এটাকে আপনারা ডিস্টার্ব মনে করলে আমার কিছু করার নেই। আগে আমার ঘরের লোকের মান ভাঙাতে হবে, এরপর পরের লোকদের নিয়ে ভাববো। সেদিন টনিকে অবাক করেছিল জিনিয়া, আর আজ জিনিয়াকে অবাক করছে টনি। টনির কথা শুনে জিনিয়া বিস্ময়ে পলক ফেলতে ভুলে যায়। টনি তার দিকে ফিরে আদর আদর গলায় বলে, চলো তো যান। এখানে বহুত ডিস্টার্ব করার মতো মশামাছি আছে, আমরা অন্য কোথাও গিয়ে কথা বলি আর রাগ ভাঙাই। চলো যান। কথাটা শেষ করে টনি জিনিয়ার কাঁধে হাত দিয়ে তাকে নিয়ে হাঁটতে শুরু করে নিজের বাইকের উদ্দেশ্যে। জিনিয়াও কাঠপুতুলের ন্যায় হেঁটে তার পেছনে গিয়ে বসে পড়ে। টনি বাইক স্টার্ট দেওয়ার আগে সিফাতকে শুনিয়ে শুনিয়ে বলে, আমাকে ধরে বসো। দেখো, রাগ অভিমান যাই করো না কেন আমার সাথে করো, কিন্তু কখনো নিজের ক্ষতি করার চেষ্টা করবে না, তাহলে তোমার 12টা বাজাবো আমি। জিনিয়া ইতস্তত করে তার এক হাত নিয়ে রাখে টনির কাঁধের ওপর। জিনিয়া টনিকে ধরে বসতেই টনি হাই স্পিড তুলে সাই করে সিফাতদের চোখের সামনে দিয়ে চলে যায়। তাদের যাওয়ার দিকে তাকিয়ে সিফাত কটমট করে তাকিয়ে থাকে। ওদের এত মাখো মাখো ভাব একটু সহ্য হচ্ছে না তার। আসলে সিফাত অন্যান্য মেয়েদের মতোই জিনিয়ার সাথে টাইম পাস করতে চেয়েছিল, তাই তার পেছনে গত কয়েক মাস পড়েছিল। কিন্তু ভালোবাসার অভিনয় করতে করতে সে যে কখন জিনিয়াকে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছে সেটা সে নিজেও জানে না। একজন সম্পূর্ণ অচেনা মেয়ে ডায়েরিতে নিজের ছবি দেখে আরিয়ান বেশ চমকেই যায়। ডায়েরির মালিক তার এতটাও পরিচিত না, আবার অপরিচিতও নয়। ছবিটা হাতে নিয়ে ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে সে, না, ব্যক্তিটি সে নিজেই। কয়েক বছর আগের ছবিটা। আরিয়ান ডায়েরির সেই পেজটা খুলে পড়তে শুরু করে, যেখানটায় এখনো তার আরো একটি ছবি অর্ধেক বের হয়ে আছে। সেই পৃষ্ঠায় গোটা গোটা অক্ষরে লেখা রয়েছে, ভালো থেকো ভালোবাসা, অন্য কারোর সাথে। আমি দূর থেকে হাসবো, তোমার সুখের হাসি দেখলে পরে। টনি বাইক চালাতে চালাতে পাশের মিররে কিছুক্ষণ পরপর চোখ বুলিয়ে নিচ্ছে। চঞ্চল উড়নচণ্ডী চটপটে মেয়েটা হুট করে শান্ত হয়ে গেলে বিষয়টা একটু বেশিই চোখে লাগে। জিনিয়ার সাথে টনি যেই কয়বারই দেখা হয়েছে, জিনিয়া প্রতিবারই ছিল এক ঝড়ের ন্যায়। নিজের তেজে টনিকে পারে না উড়িয়ে নিয়ে যেতে। আর জিনিয়া যেমন শান্ত হয়ে রয়েছে, তেমনি তার মুখটাও চুপসে রয়েছে। কিছু খেয়ে আসেনি নাকি মেয়েটা? টনি বাইকটা একটা ক্যাফের সামনে থামায়, তারপর জিনিয়াকে বলে, ভেতরে গিয়ে বসুন, আমি বাইক পার করে আসছি। আর হ্যাঁ, ভাগবার চেষ্টা করলে আপনার সব কীর্তির কথা আপনার ভাই আর পূর্ণতা ম্যামকে বলে দিব, তাই সাবধান। জিনিয়া মুখটা আরেকটু মলিন করে নিয়ে ক্যাফের ভেতরে চলে যায়। টনি বাইক পার্ক করে এসে বসে জিনিয়ার সামনে। নিজে একটা মেনু কার্ড দেখতে দেখতে আরেকটা জিনিয়ার দিকে এগিয়ে দিয়ে জিজ্ঞেস করে, কি খাবেন দেখুন। জিনিয়ার মন তাকে নাকচ করতে দিতে চায়। বর্তমানে তার টেনশনে কেমন হাঁসফাঁস লাগছে। খাওয়া গলা দিয়ে নামবে না। আবার তার প্রচন্ড ক্ষুধাও পেয়েছে। কি করবে ভেবে না পেয়ে বসে বসে উসখুস করতে থাকে, কিছু না বলেই। টনি বোধহয় তার ইতস্ততা বুঝতে পেরে যায়, তাই সে নিজেই একজন ওয়েটারকে ডেকে দুটো স্যান্ডউইচ আর দুটো কফি অর্ডার দেয়। খাবারগুলো এসে পড়ে মিনিট দশেকের মাঝি। টনি দুটো স্যান্ডউইচ আর এক কাপ কফি জিনিয়ার দিকে এগিয়ে দিতে দিতে বলল, আগে খান, তারপর আপনাকে সাইজ করা হবে। আমাকে হেনস্থা করার অপরাধে। টনির কণ্ঠে ছিল নিছক রসিকতার সুর, কিন্তু জিনিয়া তখন এতটাই টেনশনে ছিল যে সে সেই হাস্যরস ধরতে পারল না, বরং কথাগুলো তার কানে একরকম হুমকির মতোই শোনালো। সে ভীত দৃষ্টিতে টনির দিকে তাকিয়ে রইল, যেন বুঝতে চাইছে লোকটা সত্যি মজা করছে নাকি অন্য কিছু ভাবছে। টনি চাপা গলায় একটু ধমক দিতে জিনি আর দেরি করলো না। ধীরে ধীরে স্যান্ডউইচ তুলে খেতে শুরু করলো। পেটে তখন অসম্ভব ক্ষুধা, তাই খুব বেশিক্ষণ লাগলো না খাবার শেষ করতে।
টনি নিজের কফিতে চুমুক দিতে দিতে নীরবে জিনিয়াকে লক্ষ্য করছিল। ছোট গোলগাল মুখশ্রীর এই মেয়েটিকে দেখতে তার মোটেই খারাপ লাগছে না, বরং অদ্ভুত এক শান্তি লাগছে। মেয়েটির ভীরু দৃষ্টি, খাবার চিবোতে চিবোতে অল্প নড়ে ওঠা ঠোঁট আর কোমল গাল দুটির দিকে পলকহীন তাকিয়ে থাকতে থাকতে তার মনে এক ধরনের অচেনা অনুভূতি জেগে উঠল। জাওয়াদ আর জিনিয়ার মধ্যে বিস্তর ফারাক রয়েছে, সেটা অবশ্য স্বভাবের চেয়ে বেশি চোখে পড়ে গড়নের দিকে। জাওয়াদ কৃষ্ণবর্ণের অধিকারী এক লম্বাটে সুপুরুষ, উচ্চতায় টনির মতো 6 ফুটের বেশি। অন্যদিকে জিনিয়া যেন ঠিক তার উল্টো, মাত্র 5 ফুট 2 ইঞ্চি উচ্চতার ছোটখাটো গড়নের মেয়ে। তার ভেতরটা জুড়ে আছে কোমলতা আর মিষ্টতার এক আলাদা আবেশ। তবে অদ্ভুত ব্যাপার হলো, এই শান্ত মিষ্টি কোমল মেয়েটির সমস্ত চঞ্চলতা, কঠোরতা আর বাচালতা যেন কেবল টনির সামনে বেরিয়ে আসে। কেন আসে তার উত্তর জিনিয়া নিজেও জানে না। জিনিয়ার খাওয়া শেষ হতেই ওয়েটার এসে প্লেটগুলো নিয়ে যায়। এবার টনি টান টান হয়ে বসে, মুখে গম্ভীর্যতা টেনে তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে জিনিয়াকে শুধায়, আমার সাথে এতদিন এমন অজ্ঞাত পরিচয়, কথা বলার কারণটা কি বলেন তো? এখন এটা বলবেন না প্লিজ। আমায় বিরক্ত করতে এসব করেছেন। আমায় বিরক্ত করাই যদি আপনার উদ্দেশ্য হতো, তাহলে আমার কাছ থেকে 17টা নাম্বারে ব্লক খাওয়া এবং অসংখ্যবার অপমানিত হওয়ার পরও আমায় কল দিতেন না। তাই আশা করছি সত্যিটাই বলবেন। খাওয়ার পর যেন জিনিয়া সে পূর্বের ছটফটে, চঞ্চল, ঝগড়ুটে জিনিয়া হয়ে গিয়েছে। সে তার 2 হাত টেবিলের ওপর শব্দ করে রেখে কর্কশ গলায় বলে, শুরুতেই বলতে চাই, এই আপনি আজ্ঞা বাদ দিন। আমি আপনার চেয়ে মিনিমাম 5 কি 6 বছরের ছোট হব। নিজেকে ছোট বুঝাতে আমাকে আপনি আপনি করবেন না, খবরদার। আর দ্বিতীয়ত, হ্যাঁ দিতাম ফোন, তো কি হয়েছে? কি শুনতে চান আপনি আমার থেকে? আপনি কি এটা এক্সপেক্ট করছেন আমি আপনাকে পছন্দ করি? যদি এটাই এক্সপেক্ট করে থাকেন তাহলে ঠিকই করেছেন। পছন্দ করি আপনাকে আমি, হয়তো ভালোবাসি। আপনি একটা পুরুষ মানুষ, আমি একটা মেয়ে মানুষ। পুরুষ মানুষকে মেয়ে মানুষ পছন্দ করবে, অথবা মেয়ে মানুষকে পুরুষ মানুষ পছন্দ করবে, এটাই প্রকৃতির নিয়ম। আমিও তাই করেছি, তো কি হয়েছে? এটার পরিবর্তে আমি যদি কোনো মেয়েকে পছন্দ করতাম, তাহলে আপনি আমার ভাই ভাবিকে নালিশ দিতে পারতেন এবং সেটা যৌক্তিকও হতো। কাল রাত থেকে হুমকির ওপর রেখেছেন। ভাইকে বলবেন, ওকে বলেন আমি ভাবিপুকে পটিয়ে রাখবো আগের থেকে। ভাবিপু ভাইয়ের দিকে একবার চোখ বাঁকা করে তাকালে ভাইও আমার সাইডে এসে পড়বে। এখন বলেন, আপনার বক্তব্য কি এই বিষয়ে? আমার অবাস্তব বয়ফ্রেন্ড থেকে বাস্তব বয়ফ্রেন্ড হবেন, নাকি ব্যবস্থা নিতে হবে এই ব্যাপারে আমার? টনি আহাম্মক বনে যায় জিনিয়ার কথা শুনে। এটা কি হুমকি ছিল নাকি প্রপোজ ছিল সে বুঝতে পারল না। সেই সাথে জিনিয়ার মারমুখী ভঙ্গিমা দেখে সে থতমত খেয়ে গিয়েছে। মেয়েটাকে ভেবেছিল আর একটু জব্দ করবে, কিন্তু উল্টো সেই তার ধমক খেয়ে চুপসে গিয়েছে। জিনিয়া তখনও তার দিকে তাকিয়ে অপেক্ষা করছে নিজের প্রশ্নের উত্তর পাওয়ার। টনি কিছুটা সময় নিয়ে নিজেকে সামলিয়ে নেয়, তারপর জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে শান্ত গলায় বলতে শুরু করে, দেখো, তুমি যতটা সহজ ভাবছো সবকিছু ততটা সহজ নয়। আমার সাথে কথা বলে নিশ্চয়ই জানতে পেরেছো আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে। আমার মতো একা এতিম একটা ছেলে নিয়ে এসব তুমি ভাবতে পারলে কিভাবে? আমি সেটা ভেবে অবাক হচ্ছি। তুমি ভালো ছেলে আর ভালো একটা পরিবার ডিজার্ভ করো, আমাকে নয়। আজব তো, আপনি পরিবারকে টানছেন কেন? হ্যাঁ, পরিবার জরুরি বিয়ের জন্য, কিন্তু তার চেয়ে বেশি জরুরি হলো বর। বিয়ে করলে আপনাকে করব, আদর্শ আগে আপনাকেই করব। বাচ্চার মা হতে গেলে আমার আপনাকে লাগবে। এখানে পরিবারের অবদান কোথায়? আর এতিম ছেলেরা কি বিয়ে করে না? আজ এরা লজিক দেন আমাকে। আপনি আমার সাথে রিলেশনে যাবেন কিনা সেটা বলেন, হ্যাঁ অথবা নাতে উত্তর দিবেন। টনি জিনিয়ার এমন ব্যালান্স কথা শুনে আরো একবার তবদা খেয়ে যায়। এটা মেয়ে নাকি চলতি ফিরতি অ্যাটম বোম? টনি ভাবে জিনিয়ার থেকে কিছুটা সময় চেয়ে নিবে এই প্রশ্নটার উত্তর দেওয়ার জন্য,
সে কনফিউজড ফিল করছে, তার মন দোদুল্যমান জীবনের এই পর্যায়ে এসে। নিঃসঙ্গতা তারও ভালো লাগে না। সেও চায় তার নিজের বলতে এমন একজন মানুষ হোক, যার টানে সে নিজের ক্লান্ত দেহ মনকে বাসায় নিয়ে আসবে। আজকাল বাসায় আসতে তার একটুও ভালো লাগে না। এসে কি হবে? সেই তো আবার নিঃসঙ্গতা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরবে তাকে। আমার কিছুটা সময় চাই এ প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আর আমার মনে হয় তোমারও আরেকবার ভাবা উচিত, পরবর্তীতে যাতে রিগ্রেট না করো এর জন্য। আমার দিক দিয়ে আমি ক্লিয়ার। যেই মেয়ে পরীক্ষায় একটা এমসিকিউ দাগাতে গিয়ে 3বার ভাবে, সে তার লাইফের এত বড় একটা সিদ্ধান্ত নিতে গিয়ে কতবার ভেবেছে বলে আপনার মনে হয়? প্রতিবারই মন আমাকে বলেছে, এই লম্বুই পারবে তোর জ্বালাতন সহ্য করতে। সময় চেয়েছেন, দিলাম সময়। আজ রাত 12টার মধ্যে উত্তর চাই, তাও পজিটিভ। না হলে কাল কি হবে আপনি শুধু দেখবেন। আর শোনেন, আমরা বিয়েটা আমার ইয়ার ফাইনাল পরীক্ষার পরপরই করে ফেলবো। পরীক্ষার মাঝে এত বিয়ের প্যারা নিতে পারবো না। রেজাল্ট খারাপ হবে তাহলে। ততদিনে আমরা দুজন চেষ্টা করব ভাইয়া আর ভাবিকে কাছাকাছি আনার, তাদের আবার প্যাচ আপ করিয়ে দেওয়ার। কারণ আমি বিয়ে করে আপনার সাথে চলে গেলে আম্মু আব্বু একা হয়ে যাবে। ভাবিপু আর তাজওয়াত ফিরে আসলে তাদের আর একা লাগবে না। জেনিয়া একা একাই সব বলে দিচ্ছে আর সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে। টনি বোকার মতো হা হয়ে তার কথা শুনছে। কথা হচ্ছিল রিলেশনে যাওয়ার, সেখান থেকে লাফ দিয়ে একদম বিয়েতে চলে গিয়েছে এই মেয়ে। কথাবার্তা শেষ করে টনি বিল পে করে উঠে দাঁড়ায়। তার সাথে সাথে জিনিয়াও টেবিল ছেড়ে দাঁড়িয়ে আগে আগে হাঁটতে থাকে। টনি খেয়াল করে দেখে জিনিয়া তার ভ্যানিটি ব্যাগটা টেবিলের উপর রেখেই চলে যাচ্ছে। টনি জিনিয়ার পেছন ডেকে বলে ওঠে, জিনিয়া, তোমার ব্যাগ ফেলে যাচ্ছ। জিনিয়া তার ডাক শুনে পেছনে ফিরে বলে, আমি ভবিষ্যতে আপনার বাচ্চাদের 10 মাস 10 দিন আমার পেটে বহন করতে পারবো, আর আপনি সামান্য আমার ব্যাগটা নিতে পারছেন না? আপনি আমাকে ভালোবাসেন? জিনিয়ার কথা শুনে টনির চোয়াল 1 হাত পরিমাণ ঝুলে যায়। এতক্ষণ তো যাও বিয়ে পর্যন্ত ছিল, এখন আমার বাচ্চাই চলে গিয়েছে। এই মেয়ে আজ টনিকে ক্ষণে ক্ষণে অবাক করে তুলছে নিজের কথা ও আচরণ দ্বারা। টনি আর কথা বাড়ায় না, কেন জানি তার কথা বাড়াতে ইচ্ছে করে না। সে চুপচাপ জিনিয়ার ব্যাগটা হাতে তুলে নিয়ে ক্যাফে থেকে বের হয়ে আসে। বাইকের কাছে এসে ব্যাগটা জিনিয়ার দিকে এগিয়ে দিয়ে বলে, আমি কি একবারও তোমায় বলেছি আমি তোমাকে ভালোবাসি? ভালোবাসেন না সেটাও তো বলেননি। আর কতক্ষণ ধরে আমার আজগুবি কথা সহ্য করে আসছেন? যদি আমার জন্য আপনার মনে কিছু নাই থাকতো, তাহলে কখন আমায় একটা দাবাং চল লাগিয়ে চুপ করে দিতেন। কিন্তু তাও করেননি। অ্যান্ড লাস্ট ওয়ান, আপনার চোখ আমায় অনেক কিছুই বলে দিচ্ছে মিস্টার সান্ডা পান্ডা। তাই এখন আর কথা না বাড়িয়ে চুপচাপ বাইকে উঠে বাইক স্টার্ট দেন। তাজওয়াদের কাছে নিয়ে চলুন। বাচ্চাটা কাল আমায় দেখতে চাইলো। ইস, আমি যে কেন গেলাম না কাল। শেষের কথাটা বেশ দুঃখী দুঃখী মন নিয়ে বলে জিনিয়া। টনি আর কথা না বাড়িয়ে বাইকে উঠে বাইক স্টার্ট দেয়। বেখেয়ালি জিনিয়া লক্ষ্যই করল না তার প্রণয় পুরুষের মুখে কি স্নিগ্ধ হাসি ফুটিয়ে তুলেছে সে। টনি আর জিনিয়া হসপিটালে এসে দেখে জাওয়াদ অলরেডি চলে এসেছে হসপিটালে। বর্তমানে ছেলের সাথে খেলছে। পূর্ণতা কেবিনে থাকা সোফায় বসে বসে ল্যাপটপে কাজ করছে। আর একটু পরপর জাওয়াদের দিকে বিরক্তিকর দৃষ্টি নিক্ষেপ করছে। কেবিনের দরজা খোলার আওয়াজে জাওয়াদ, পূর্ণতা আর তাজওয়াদ তিনজনই সেদিকে তাকায়। টনি আর জিনিয়াকে প্রায়শই একসাথে দেখা যায় বলে সকলের মনেই সন্দেহের বীজ জন্ম নিতে শুরু করেছে। জাওয়াদ তীক্ষ্ণ চোখে বোনের দিকে তাকায়, তো পূর্ণতা টনির দিকে তাকায় চোখ ছোট ছোট করে। তাদের দুজনকে নিজেদের দিকে এমন ভাবে তাকিয়ে থাকতে দেখে টনি আর জিনিয়া উভয় থতমত খেয়ে কিছুটা দূরত্ব নিয়ে দাঁড়ায়। নীরবতার চাদর ছিন্ন করে প্রথমে পূর্ণতাই। সে টনিকে প্রশ্ন করে, এতক্ষণ কোথায় ছিলে টনি? আজ সকাল থেকে তোমার দেখা নেই যে। টনি পূর্ণতার প্রশ্ন শুনে মনে মনে কিছুটা ঘাবড়ে যায়। তার অবচেতন মন এখনই পূর্ণতাকে জিনিয়ার বিষয়টা বলতে চাইছে না। সে আমতা আমতা করে বলল, আসলে ম্যাম, একটা জরুরি কাজ এসে পড়েছিল, তাই দেরি হয়ে গেল আসতে আজ। পূর্ণতার মুখভঙ্গি দেখে মনে হলো না সে টনির কথা বিশ্বাস করেছে। পূর্ণতা গম্ভীর মুখ নিয়ে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে টনি ধড়ধড় করে ঘামতে থাকে।
তখনই জাওয়াদ জিনিয়াকে জিজ্ঞেস করে, তুই যে হসপিটালে আসবি বললি না তো সকালে? আসলে ভাইয়া, সকালে একটা ইম্পর্ট্যান্ট এক্সাম ছিল, তাই তাড়াহুড়ো করে ভার্সিটিতে চলে গেছিলাম। আর কাল নাকি তাজ আমার সাথে দেখা করতে চেয়েছিল, তাই চলে আসলাম। তাজ দেখা করতে চেয়েছে এটা তোকে কে বলল? তাজওয়াত, তুমি পিপির সাথে দেখা করার কথা বলেছিলে? জাওয়াত তাজওয়াতকে প্রশ্ন করে। তাজওয়াত তার মাথা ডানে বামে নাড়িয়ে না বোধক জবাব দেয়। এবার জাওয়াত ও পূর্ণতা উভয় সন্দেহের দৃষ্টি রাখে জিনিয়ার উপর। তাদের এহেন দৃষ্টির মানে হলো, তাজওয়াত তো দেখা করতে চায়নি, তাহলে তুই এই খবর কোথা থেকে পেলি? অন্যদিকে জিনিয়া তাজওয়াদের এহেন জবাব পেয়ে ঘাবড়ে যায়। সেই সাথে বুঝে যায় টনি তাকে ধরতেই মিথ্যে কথা বলেছে। সে মনে মনে টনির পিণ্ডি চটকাতে থাকে আর ওপরওয়ালার কাছে দোয়া করতে থাকে কেউ যাতে তাকে এই পরিস্থিতি থেকে উদ্ধার করে। জিনিয়া ও টনিকে এই শ্বাসরুদ্ধকর পরিস্থিতি থেকে বাঁচাতেই বোধহয় সেখানে আরিয়ানের আগমন ঘটে। আরিয়ান আসায় পূর্ণতার ভাবনা তাদের উপর থেকে সরে যায়। জাওয়াদও তার সাথে টুকটাক কথা বলতে থাকে আর পুনরায় ছেলের সাথে খেলতে থাকে। টনি পূর্ণতার সাথে কয়েকটা কথা বলে অফিসে যাওয়ার কথা বলে সেখান থেকে কেটে পড়ে। বাকি সময়টা জিনিয়া স্বাভাবিক থাকার ভান করতে থাকে, কিন্তু এই নতুন প্রেমিক যুগল ভাবতেও পারেনি যে তাদের ইটিস পিটিস ধরা পড়ে গিয়েছে দুজন প্রেম বিশেষজ্ঞের চোখে। কেটে গিয়েছে আরো 2টো দিন। আজ পূর্ণতাদের হসপিটাল থেকে বাড়ি ফেরার দিন। সেই সাত সকালে জাওয়াদ এসে বসে আছে ছেলের কাছে। আজকের পর থেকে আবারও তাদের বাপ ছেলে দেখা সাক্ষাৎ কমে যাবে। তাজওয়াদ হসপিটালে থাকতে জাওয়াদ যখন তখন এসে ছেলের সাথে দেখা করতে পারত, খেলতে পারত, ছেলের ছোট ছোট আবদার পূরণ করতে পারত, সেই সাথে অভিমানী প্রিয়তমাকে লুকিয়ে চুরিয়ে মন ভরে দেখতে পারত। কিন্তু আজ ওরা বাসায় চলে গেলে তাদের এমন দেখা সাক্ষাৎ আবার কবে হয় কে জানে। তাজওয়াদের মনটাও আজ অজানা কারণে খারাপ হয়ে আছে ভালো আঙ্কেলকে ছেড়ে যাওয়ার জন্য। সে রেডি হয়ে বেডে পা ঝুলিয়ে বসে এক হাত দিয়ে জাওয়াদের হাত পেঁচিয়ে বসে আছে। একটু পরপর কেমন অসহায় চাহনি নিয়ে জাওয়াদকে দেখছে। পূর্ণতার সবকিছু গোছগাছ হয়ে যেতেই সে তাজওয়াদের কাছে এসে 2 হাত মেলে দিয়ে বলে, আসো সোনা, বাসায় যাওয়ার সময় হয়ে গিয়েছে আমাদের। তাজওয়াদ পূর্ণতার দিকে তাকিয়ে মলিন গলায় বলে, মাম্মা। তাজওয়াদের মনটা স্যাট স্যাট, ভালো আঙ্কেলকে আমাদের সাথে নিয়ে যাই বাচ্চাই, সেও আমাদের সাথে থাকুক। তাজওয়াদের প্রশ্ন শুনে জাওয়াদ ও পূর্ণতা দুজনেই হকচকিয়ে যায়। সেই সাথে সীমাহীন বিস্ময় তো রয়েছে। লাস্ট কয়েকদিনে জাওয়াদ পূর্ণতা তাজওয়াদের সাথে একদম ছায়ার মতো লেগেছিল। আমরা বড়রাই মাঝে মধ্যে একটু আদর যত্ন এক্সট্রা অ্যাটেনশন পেলে সেই ব্যক্তিটির প্রতি ঝুঁকে পড়ি। সেখানে তাজওয়াদ তো এক ছোট একটা বাচ্চা, তাও আবার জাওয়াদের সাথে তার রক্তের সম্পর্ক। এর টান কি সহজে ভঙ্গ হয়? তাজওয়াদের প্রশ্ন শুনে জাওয়াদ ও পূর্ণতার দিকে মলিন মুখ করে তাকিয়ে আছে। তাদের বাপ ছেলের এমন দুঃখী দুঃখী মুখশ্রী দেখে পূর্ণতা নিজেকে মস্ত এক পাষাণী মনে হলো। নীরবতা ভঙ্গ করে পূর্ণতা ছেলেকে বলে, আচ্ছা বলো তো তাজ, তুমি কি আমায় ছাড়া থাকতে পারবে? বা মাম্মা কি তোমায় ছাড়া থাকতে পারবো? তাজওয়াত মাথা ডানে বামে নাড়িয়ে বলে, না। তাজ একটুও থাকতে পারবে না মাম্মাকে ছাড়া। তাহলে তোমার ভালো আঙ্কেল কিভাবে থাকবে তার মা ছাড়া? তার মাও তো নিশ্চয়ই ততটাই ভালোবাসে নিজের ছেলেকে যতটা তাজের মা তার ছেলেকে ভালোবাসে। হয়তো তাজের মায়ের থেকেও বেশি ভালোবাসে তোমার ভালো আঙ্কেলের মা তাকে। তার মা কি পারমিশন দিবে তার ছেলেকে আমাদের সাথে যাওয়ার? দিবে না তো পারমিশন, সোনা বাচ্চা। এর মাঝে জাওয়াদ ফট করে বলে ওঠে, দিবে, পারমিশন দিবে তোমাদের সাথে যাওয়ার। পূর্ণতা তার কথা শুনে কড়া চাহনি নিয়ে তাকালে জাওয়াদের সব হাওয়া ফুস হয়ে যায়। পূর্ণতার ছেলেকে অনেক ভুজুং ভাজুং বুঝিয়ে নিয়ে যায় নিজের সাথে। জাওয়াদ তাদেরকে গাড়ি পর্যন্ত এগিয়ে দেয়। এতক্ষণ সময় তাজওয়াদ তার কোলেই ছিল। তাজওয়াদ গাড়িতে বসার আগে জাওয়াদ মন ভরে নিজের সন্তানকে আদর করে। পূর্ণতা খেয়াল করে দেখে জাওয়াদের চোখ অশ্রুতে টইটুম্বুর হয়ে গিয়েছে ছেলেকে বিদায় দিতে গিয়ে। বিষয়টা সে দেখেও না দেখার ভান করে থাকে। জাওয়াদ তাজওয়াদকে গাড়িতে বসিয়ে দিয়ে সরে আসে। তারপর পূর্ণতা গাড়িতে উঠতে নিলে জাওয়াদ তার হাত ধরে ফেলে।
হাতে টান লাগায় পূর্ণতা পেছন ফিরে তাকালে জাওয়াত ধরে আসা গলায় বলে, নিজের কারণে আমার সুখদের আমি হারিয়ে ফেলেছি। জানি না কবে তুমি আমায় মাফ করে আবার আপন করে নিবে। কবেই বা আমরা সবাই একসাথে থাকতে পারবো হ্যাপি ফ্যামিলি হয়ে। আদৌ এই সুখ আমার কপালে আছে কিনা জানি না, কিন্তু একটা অনুরোধ রইবে, ফোন দিলে অন্তত ধরো। নিজে না বলো, ছেলেটার সাথে দুটো কথা বলতে দিও। এই অপরাধ বোধ আমার অস্তিত্বকে একটু একটু করে নিঃশেষ করে দিচ্ছে। খুব বেশি হয়তো দেরি নেই, যেদিন পুরোপুরি নিঃশেষ হয়ে যাব। ভালো থেকো, নিজেদের খেয়াল রেখো আমার সুখেরা। কথা শেষ করে যাওয়ার ডানে বামে না তাকিয়ে পূর্ণ তার অনেকটা কাছে এসে তার কপালে ছোট একটা স্পর্শ দেয় নিজের ওষ্ঠের। স্পর্শটা একদমই ছোট ছিল, কিন্তু এর কোমলতা, পবিত্রতা, ভালোবাসা পূর্ণতা পুরো কায়ায় ছড়িয়ে যায় বিদ্যুৎ বেগে। জাওয়াত পূর্ণতার থেকে সরে এসে হনহনিয়ে সেখান থেকে চলে যায় অন্যদিকে। যেতে যেতে শার্টের হাতা দিয়ে নিজের চোখের পানি মুছতে দেখে পূর্ণতা নির্নিমেষ তার যাওয়ার দিকে তাকিয়ে থাকে। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। গল্পের বাকি অংশ শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।